জনগণের কল্যাণে রাজনীতি নাকি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর কল্যাণে রাজনীতি? আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আলোচনা করে থাকি রাজনীতিতে কার কি অবস্থান। শুধু দর্শক মণ্ডলী, বাংলা টিভির নিয়মিত আয়োজন বাংলা টকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বলব, দর্শক আপনারা জানেন আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আলোচনা করে থাকি রাজনীতির বিভিন্ন দিকে। এছাড়া আমাদের আলোচনায় উঠে আসছে বিশ্ব রাজনীতির চলমান নানা ইস্যু সহ অর্থনীতি সহ নানা বিষয়। দর্শক আপনারা জানেন সাম্প্রতিক সময় থেকে এখন পর্যন্ত কিন্তু গাজায় বর্বরচিত হামলা চলছে, যে হামলা অতীতের সমস্ত নৃশংসতাকে হার মানায়। জ্বলছে শিক্ষা প্রতিষ্ঠান, জ্বলছে ঘরবাড়ি, জ্বলছে মানুষের মরদেহ, জ্বলছে মুসলমানদের প্রথম কাবা আল আকসার মসজিদ। তো এই প্রেক্ষাপটে নিয়ে আমাদের আজকে আলোচনার বিষয় নির্ধারণ করা হয়েছে বিশ্ব বিবেক কোথায়। আর এই বিষয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন দুজন বিশেষ অতিথি। আমার ডান দিকে উপস্থিত রয়েছেন ইকতেদার আহমেদ, সংবিধান বিশেষজ্ঞ, রাজনৈতিক বিশ্লেষক। এরপরে উপস্থিত রয়েছেন ব্যারিস্টার সরোয়ার হোসেন, আইনজীবী ও রাজনৈতিক বিশ্লেষক। আপনাদের দুজনকে স্বাগত আজকে আমাদের এই অনুষ্ঠানে। আমি আলোচনা শুরু করতে যাই ব্যারিস্টার সরোয়ার হোসেন আপনাকে দিয়ে। আপনি দেখেছেন কয়েকদিন ধরে কিন্তু বিশ্ব মিডিয়া কিন্তু তোলপাড় হচ্ছে গাজার ইস্যুটা নিয়ে। এই যে নৃশংস হত্যাকাণ্ড, এটা ইতিহাসের বর্বরচিত এবং মুসলিম বিশ্ব কিন্তু একেবারেই নিশ্চুপ হয়ে আছে। আসলে বিষয়টি কিভাবে দেখছেন? দেখুন, পৃথিবীর এরকম বর্বরতম ঘটনা আমার জানা নাই। আমি আন্তর্জাতিক সম্পর্কের ছাত্র, অল্প করে হলো ইতিহাস পড়েছি, যে বিশ্ব বিবেক কোথায়। আসলে বিশ্ব বিবেক তো নাই। আমেরিকা যদি কিছু ভালো ভালো কাজ করে থাকে, মানবাধিকার রক্ষা করে, কিন্তু এই গাজা এবং প্যালেস্টাইনে তারা যা করছে, এটা বর্বরতম ঘটনাকে তারা সমর্থন করছে, যার জন্য আমরা তাদেরকে সমালোচনা করি। আজকে যে বেলফোর ট্রিটির মাধ্যমে এই স্টেট অফ ইসরায়েল সৃষ্টি হয়েছিল, সেই তথাকথিত ইহুদি নিধন হিটলার যেটা করেছিল, যেটার সংখ্যাটা তারা 60 লক্ষ করে দেখায়, এটা নিয়েও কিন্তু ডাউট রয়েছে। সেইটার পুরস্কার হিসেবে তারা বিভিন্ন জায়গা ছড়িয়ে ছিটিয়ে থাকা যে ইহুদি, এগুলো মূলত ক্রিমিনালস ছিল, তাদেরকে এনে এইখানে মুসলমানদেরকে ডিসপ্লেস করে, যারা আজকে নিজ ভূমিতে পরবাসী, সেই জমি দখল করে সেইখানে তাদেরকে বলেছে, এবং অ্যাবসলিউটলি বাই ওয়ে অফ টেররিজম। সেই ব্রিটিশরা একসময় তাদেরকে নিয়ন্ত্রণ করতে চেয়েছে, কিন্তু পারে নাই। রবিন কুকের কথা আপনার মনে আছে, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ছিল। সে এসে যখন এখানে এই একটা শান্তির কথা বলেছে, তখন ইসরায়েলরা তাকে রিজেক্ট করেছে। গত 2 দিন আগে 2জন আমেরিকান এমপি আসছিল, তাদেরকে আটক করে পরে ফেরত পাঠিয়ে দিয়েছে। আপনার এর আগে অনেকেই শান্তির চেষ্টা করছে, কিন্তু এই যে টেরোরিস্ট নেতানিয়াহু, তাকে কেউ থামাতে পারছে না। এবং ট্রাম্প ক্ষমতায় এসে, ট্রাম্প হ্যাজ এ ভেরি হ্যাবিট অফ লাইং। এর আগের শাসনামলে সে 5000-এর বেশি মিথ্যে কথা বলেছে। সে একটা ধারণা দিয়েছিল যে সে একটা শান্তির দিকে যাবে। এই আসার পরে যে গ্রিন সিগন্যাল দিয়েছে, এবং এই বর্বরতম হত্যাকাণ্ড, এটা কোনো ভাষা দিয়ে আমি বর্ণনা করতে পারবো না। তাদের বর্বরতম যে শিশুদের বিবেককেও তারা দিয়েছে। আজকে যখন বাংলাদেশে আন্দোলন হচ্ছিল, আমার 10 বছর বয়সের ছেলে, সে আমাকে 2 বার ফোন করছে, বাবা আমি আন্দোলনে যাব। মানে ওরাও এগুলো দেখে তাদের বিবেককে নাড়া দিচ্ছে, কিন্তু আমাদের এই আন্দোলন তো বিশ্ব বিবেককে নাড়া দিচ্ছে না। ওয়াইসি ইজ স্লিপিং, ইউএন ইজ স্লিপিং, মানে কোনো কিছু করতে পারছে না। একটা জনপদ চোখের সামনে ধ্বংস হয়ে যাচ্ছে শুধু জমি দখল করার জন্য। আসলে এই মুসলিম কান্ট্রি, তারা ওখানে কোনো কিছুই করছে না। সেই জন্য আমরা বলি যে আমেরিকানদের যদি এত প্রীতি থাকে, জিউসদের উপরে যদি এত ভালোবাসা থাকে, আমেরিকাতে 50টা স্টেট আছে, অনেক ডেজার্ট আছে, এদেরকে এইখানে শিপে করে উঠিয়ে, একসময় তো আমেরিকা আফ্রিকার স্লেভদেরকে এরকম নিয়ে গেছে, এইগুলোকে এখান থেকে আমেরিকা নিয়ে একটা স্টেটে জমা করুন। বিশ্বের বিস্ফোরা, শান্তির জন্য বিস্ফোরা, শান্তির জন্য যে ভয়াবহ যে একটা ফ্যাক্টর, সেইটাকে রিমুভ করুন। এইটা আমাদের মানে আমেরিকার প্রতি অ্যাপিল, যে আর এরকম মানুষকে, শিশু, নারী, প্রত্যেকটা স্থাপনা শেষ করে দিয়েছে, হসপিটাল। এই মানবতাবিরোধী অপরাধ আমার ক্ষুদ্র জ্ঞানে আমি জানি না পৃথিবীতে কোথাও এটা সংগঠিত হয়েছে। আসলে আপনি স্লিপিং এর কথা বলছিলেন, আমরা জাতিসংঘের প্রশ্নে পরে আসবো, যেখানে ওআইসি মুসলিমদের সবচেয়ে বড় জোট। আসলে এখানে ওআইসির ভূমিকাটা কি দেখছেন? আমরা কিন্তু অতীতে কোনো ভূমিকা দেখি, কোনো কিছুই করে না। আমরা টার্কির যে প্রেসিডেন্ট, তার 2-একটা স্টেটমেন্ট দেখেছি, শুধু লিপ সার্ভিস। ইরান কিছু করার চেষ্টা করে, পারে না।
মনে করেন মিশর কিছুই করছে না। সৌদি আরব এত বড় একটা রাষ্ট্র যাদের সাথে অ্যাপারেন্টলি আমেরিকার একটা ভালো সম্পর্ক আছে, কোনো রকম কোনো চাপ সৃষ্টি করছে না। ওই বেলফোর ট্রিটি তার মাধ্যমে একই সাথে এই যে কিংশিপ এবং ইসরায়েল সৃষ্টি হয়েছে, তলে তলে তাদের ভিতরে একটা আতাত রয়েছে, যার জন্য আজকে মুসলমানরা দে হ্যাভ ফলেন অ্যাপার্ট, তাদের নিজেদের ভিতরে অনেক বিবাদ। এই বিভেদের কারণে আপনার মনে আছে যে ওই যে ক্লাস অফ সিভিলাইজেশন লিখেছিল ফ্রান্সিস ফোকায়ামা, আর এন্ড অফ হিস্ট্রি সেটা লিখেছিল ফ্রান্সিস ফোকায়ামা, আর ক্লাস অফ সিভিলাইজেশন লিখেছিল স্যামুয়েল পি হান্টিংটন। তারা এখানে থিওরি দিয়ে গেছিল যে ভবিষ্যতে যুদ্ধ হবে মুসলমান এবং খ্রিস্টান। এই খ্রিস্টানরা এবং এই যে যখন যেখানে সুযোগ পায় সেইখানে মুসলমানদেরকে তারা নিধন করার চেষ্টা করছে, বৌদ্ধরাও মুসলমানদেরকে নিধন করছে। আর ভারতে তো একটা হিন্দুত্ববাদী সরকার রয়েছে। এরপরও এই যে রাধাবান কারাজিসের কথা আপনার মনে আছে, মেলোসেভিচের কথা বলেছে, বসনিয়া হার্জেগোভিনাতে যে মুসলমানদেরকে নিধন করেছিল তাদেরকে কিন্তু যুদ্ধ অপরাধী ট্রাইব্যুনাল হিসেবে হেগে তাদের বিচার চলমান, একজন বোধহয় মারা গেছে। এবং এই নেতানিয়াহুর বিরুদ্ধে কিন্তু ওয়ারেন্ট অর্ডার আছে, কিন্তু সেই ওয়ারেন্ট অর্ডার এক্সিকিউট করতে পারছে না এই আমেরিকার জন্য। তো আমেরিকার প্রতি আমাদের আপিল থাকবে, আপনারা যদি এতই ভালোবাসেন অন্যের জমি দখল করেন না। আপনার ওই যে গণতন্ত্র সুশাসন এইগুলো মানুষ বিশ্বাস করে না এবং সবচেয়ে বেশি সমালোচিত হয় এইটার কারণে। উচিত হইল এইখানে যে আপনার 81 লাখ জিউস আছে তাদেরকে এখান থেকে নিয়ে যান, এইখান থেকে নিয়ে আমেরিকা নিয়ে সেফ স্যাংচুরি দেন, আপনিও ভালো থাকবেন, পুরো বিশ্ব ভালো থাকবে। ধন্যবাদ। আমি এ বিষয়ে একটু ইকতেদার আহমেদ, আমি আপনার কাছে যেতে চাই। এই যে জাতিসংঘ, তারা কিন্তু সারা বিশ্বে কিন্তু শান্তির বার্তা ছড়িয়ে দিচ্ছে এবং তারা কিন্তু সব জায়গায় যাচ্ছে যেখানে তাদের মূল বার্তা হচ্ছে জাতিসংঘ কাজ করে শুধুমাত্র শান্তির জন্য, পিসফুল কাজ করে থাকেন তারা। তাহলে এই যে দীর্ঘদিন ধরে চলছে গাজায় নৃশংস হত্যাকাণ্ড, এবং শুধু জনাব সরার হোসেন বলছিলেন যে সেখানে কিন্তু নারী এবং শিশুদের প্রতি সব থেকে বেশি আক্রমণ হচ্ছে, এবং খুব হৃদয় বিতরক যে ছবিগুলো আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখি বা বিভিন্ন গণমাধ্যমে দেখি। তো এই অবস্থায় আসলে জাতিসংঘ কেন চুপ রয়েছে, কি মনে করেন? জাতিসংঘ ধরেন যে বাজেট, যে এই বাজেটের ধরেন 75% বহন করে হচ্ছে হলো যুক্তরাষ্ট্র। তো জাতিসংঘের উপর তো যুক্তরাষ্ট্রের হচ্ছে হলো মানে ভালো ধরনের একটা কর্তৃত্ব রয়েছে। তো এখন যুক্তরাষ্ট্রের ইচ্ছার বাইরে তো জাতিসংঘ তো যাবে না। তো আর জাতিসংঘ যে অন্যান্য রাষ্ট্র যেগুলো রয়েছে, যেমন জাতিসংঘের জেনারেল অ্যাসেম্বলি, জেনারেল অ্যাসেম্বলিতে হয়তো নেক্সট সেপ্টেম্বরে জেনারেল অ্যাসেম্বলির বৈঠক প্রতি বছর সেপ্টেম্বর মাসে বসে। তো তখন হয়তো এটা আলোচনা হতে পারে। তো সেপ্টেম্বর তো অনেক দেরি। আচ্ছা, তারপরে ধরেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদ আছে। এখন নিরাপত্তা পরিষদে 5 জন স্থায়ী সদস্য আছে। তো 5 জন স্থায়ী সদস্যের মধ্যে আমরা দেখেছি যে চীন এবং রাশিয়া ছাড়া অন্য 3 জন তো এমনি ইসরায়েলের পক্ষে ছিল। তো এখন চীন এবং রাশিয়ারও তো কোনো ধরনের ভূমিকা নাই। এই যে যুদ্ধ বন্ধ বা এই যে একদম এই যে নৃশংসতম এবং বর্বরতম যে তাদের উপর যে আচরণ করা হচ্ছে, নারী শিশুদেরকে যেভাবে নিধন করা হচ্ছে, এটা তো হচ্ছিল পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন। কিন্তু দেখা যাচ্ছে যে বিশ্ববিবেক একদম চুপ হয়ে আছে। তো বাংলাদেশে আজকে দেখলাম যে আমরা বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন সংগঠন, বিভিন্ন জায়গায় কিন্তু সংগঠন তাদের প্রতিবাদ জানিয়েছে এবং সমাবেশের ডাক দিয়েছে। এখন প্রতিবাদ করেছে, সমাবেশ করেছে, এটা খুবই ভালো। কিন্তু 2-1 জায়গায় দেখলাম যে আবার সমাবেশ করতে গিয়ে আবার লুটপাটও করেছে। এটা তো অ্যাকচুয়ালি অনাকাঙ্ক্ষিত, যে কোনো ধরনের লুটপাট তো হওয়া উচিত না। এটা ধরেন ইনভেস্টর যেই হোক না কেন, আমাদের এখানে তো ধরেন আমরা তো বিদেশি পুঁজিকে আকৃষ্ট করি, যেটাকে বলা হয় যে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট। তো ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আপনার তখনই আসবে যদি তারা দেখে যে এখানে বিনিয়োগ করে বিনিয়োগটা নিরাপদ। তো আপনি যদি ধরেন তাদের এই ধরনের কোনো প্রতিষ্ঠান থেকে থাকে এবং ওই প্রতিষ্ঠান যদি আপনি ধরেন লুটপাটের কথা বলছেন, তাহলে এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর কিন্তু একটা দায় থেকে যায়। কারণ আইন শৃঙ্খলা বাহিনী ধরেন একটা মবকে হঠাৎ যদি ধরেন একটা দোকান আক্রমণ করলো, তা সেখানে আইন শৃঙ্খলা বাহিনী যাওয়ার আগেই হয়তো লুটপাট সম্পন্ন হয়ে গেল। তো এটা তো একটা যেটা আজকে হয়েছে এটা অত্যন্ত দুঃখজনক। এই ধরনের ঘটনা পরিহার করা উচিত আর কি। আর বিশ্ব বিবেক যেটা আমরা বলবো, যে বিশ্ব বিবেক একদম মুসলিম বিশ্ব বলেন, ওআইসি বলেন, তারপরে জাতিসংঘ বলেন, তারপরে হচ্ছে ধরেন ইউরোপিয়ান ইউনিয়ন বলেন, তারপরে হচ্ছে ধরেন আমাদের এই যে এশিয়ান আছে, যে এশিয়ান বলেন, বিভিন্ন সংস্থা আছে, কেউরই তো কোনো ধরনের কোনো ভূমিকা নাই। একমাত্র দেখা গিয়েছে যে ইরান
চেষ্টা করে যাচ্ছে। আর হচ্ছে হলো ইয়েমেনের যে হুতি যারা আছে, হুতি বিদ্রোহী যারা আছে, তারা চেষ্টা করতেছে। তারা দেখা যাচ্ছে যে মাঝে মাঝে যে যে 2-3 দিন আগে বোধহয় মার্কিন ড্রোনটা তারা ফেলে দিয়েছে। ইরানও মাঝে মাঝে দেখা যাচ্ছে যে তারা তাদের পদক্ষেপ নিচ্ছে। এখন ইরান আর হুতি সহ মধ্যপ্রাচ্যের অন্যান্য যে মুসলিম দেশ যেগুলো আছে, এগুলো সবাই যদি সম্মিলিতভাবে যদি আজকে যদি ইসরায়েলের বিরুদ্ধে যদি ব্যবস্থা নেয়, তাহলে তো ইসরায়েল তো 1 ঘন্টাও তো টিকার কথা না। 1 ঘন্টার মধ্যেই তো ইসরায়েল নিঃশেষিত হয়ে যাওয়ার কথা। কিন্তু আসলে এই যে ওআইসি, আমি ওআইসির কথা বাদ দেই, এখানে যেখানে মানবতা বিরোধী সংগঠন, মানে মানবতার মানে সর্বোচ্চ সীমা অতিক্রম করে গেছে, তো এই যে এই অবস্থায় শুধু মুসলমান, নট অনলি মুসলমান, এখানে মুসলমানদের কথা আমি বলছি না, এখানে যে মানবতার কথা বলছি, সেখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান হতে পারে, যে কেউ হতে পারে। এই যে মানবতা লঙ্ঘন হচ্ছে, আসলে এই মানবতা লঙ্ঘনের বিরুদ্ধে কেউ কথা বলছে না। আসলে এই ভয়টা কিসের ভয়, বাধাটা কোথায়? বাধাটা হচ্ছে ধরেন হলো যে ইহুদিদের সাথে এই খ্রিস্টানদের একটা হলো অন্য ধরনের আতাত রয়েছে। এই আতাতের কারণে দেখা যাচ্ছে যে পৃথিবীর অন্য যে কোনো জায়গায় যদি ধরেন এই ধরনের কোনো ঘটনা ঘটে, তাহলে সাথে সাথে দেখা যায় যে বিভিন্ন যে আপনার যে এই হিউম্যান রাইটস অর্গানাইজেশন আছে, জাতিসংঘের হিউম্যান রাইটস অর্গানাইজেশন আছে, এশিয়াতে হিউম্যান রাইটস অর্গানাইজেশন আছে, তাদের থেকে দেখা যাচ্ছে যে বক্তব্য আসে, বিবৃতি আসে। এবং বাংলাদেশের ব্যাপারেও আমরা দেখেছি যে বাংলাদেশের যে বিগত যে স্বৈরাচার ছিল, তারা তো 15 থেকে 16 বছর এই দেশ শাসন করেছে। এবং তখন দেখা গিয়েছে যে পৃথিবীর বিভিন্ন মানবাধিকার সংগঠন থেকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বিবৃতি এসেছে। কিন্তু এখানে তো দেখা যাচ্ছে যে এই যে ইসরায়েল যে এত নৃশংসতম যে হত্যাকাণ্ড চালাচ্ছে, প্রতিনিয়ত চালাচ্ছে এবং প্রতিদিনই চালাচ্ছে। এবং আপনি তো সেখানে যদি দেখেন যে এই নারী বা শিশুরা কিভাবে অত্যাচারিত হচ্ছে, কিভাবে নিষ্পেষিত হচ্ছে, কিন্তু এটার বিরুদ্ধে তো কোনো মানবাধিকার সংগঠনের কোনো ধরনের কোনো বক্তব্য নাই, কোনো ধরনের ভূমিকাও নাই। দেখা যাচ্ছে আপনি খেয়াল করে দেখবেন, কিন্তু আমাদের বাংলাদেশে যারা মানবাধিকার নিয়ে কথা বলেন, তারাও কিন্তু, আমরা লক্ষ্য করে দেখেছি, তারাও কিন্তু এ বিষয়ে কিন্তু অনেকটা মুখে কুলু পিটেছেন। হ্যাঁ, এখন বাংলাদেশের যে মানবাধিকার সংগঠন, এই প্রতিটি মানবাধিকার সংগঠন এগুলোতে হলো মানে ফরেন বেসড। এদের হলো যে এরা যে চলে বিদেশি টাকায় চলে, এবং ঠিক ওই বিদেশিদের যে এই পরিকল্পনা, ওই পরিকল্পনা অনুযায়ী তারা তাদের কার্যক্রম পর্যালোচনা করে বা কার্যক্রম পরিচালনা করে। ধন্যবাদ। আমি একটু ব্যারিস্টার সরওয়ার হোসেন আপনার কাছে যেতে চাই। আচ্ছা, এই প্রেক্ষাপটে এসে আমাদের সরকার যথেষ্টভাবে তারা প্রতিবাদ করতে পারছে কিনা? আপনি জানেন যে আজকে কিন্তু ফরেন সার্ভিস আজকে কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে, সেখানে প্রতিবাদ জানানো হয়েছে। আসলে এই যে এইভাবে আজকে এতদিন পরে আজকে প্রতিবাদ জানানো হয়েছে, আসলে এটা কতটা প্রপার বলে মনে করছেন? দেখুন, এগুলো এক ধরনের ডিপ্লোম্যাটিক নাইসিটিস ব্যতীত আর কিছুই না। অন্যথায় আপনি বলতে পারেন লিপ সার্ভিস। মানে বাংলাদেশের পরিস্থিতি হলো যে ইউক্রেন এবং রাশিয়া যুদ্ধ করছে, এবং আমাদের ফরেন মিনিস্ট্রি বিবৃতি দিল তারা এটা গভীরভাবে অবজারভেশন করছে, এর বাইরে কিছু করার নাই। আসলে কী বা করবে? সো করতে পারতো আজকে যদি ওয়াইসি স্ট্রং হতো, ওয়াইসি পিস কিপিংয়ের প্রপোজ দিতে পারতো, তারা চায়না অথবা রাশিয়ার সাথে বার্গেন করতে পারতো যে আপনারা, সেগুলোতে কিছু হচ্ছে না। কারণ মুসলিম ওয়ার্ল্ড এমনভাবে ডিভাইডেড, স্পেশালি আপনি যদি কাতার এবং জর্ডান দেখেন, এটা তো এক ধরনের পাপেট, মানে আমেরিকান এবং ইসরায়েলের পাপেট। সো ওইখানের যে রাষ্ট্রগুলো, এটা এই মুসলিম রাষ্ট্রগুলো কখনই এক হতে পারে নাই। তাদেরকে এমনভাবে যে ব্রিটিশরা যে সেই নিকৃষ্ট ডিভাইড অ্যান্ড রুল, এখন সেই আমেরিকানরা তাদেরকে ডিভাইড অ্যান্ড রুল করে মানে কোনোভাবে তারা একত্রিত হতে পারছে না। এবং সৌদি আরব এত বড় একটা ভূমি নিয়ে তারা রয়েছে, এবং এক ধরনের কখনো কখনো একটা মরলিপনা করার চেষ্টা করে, সেটাও অনেক সময় মুসলমানদের বিরুদ্ধে। কিন্তু আজকে এত বড় একটা ঘটনা ঘটছে, আমরা তো কোনো রাষ্ট্র থেকে ওইরকম কোনো বিবৃতি শুনিনি। সো এখানে আমেরিকাতে যারা মুসলমান আছে, যে তাদের ভোট অনেকাংশে রেগুলেট করে জিউসদের প্রেশার গ্রুপ। সো সেখানে কত জিউস আছে, মুসলমানদের সঙ্গে আমি মনে করি সেম, তারাও সেখানে এক হতে পারছে না। বাট এইটাও ফ্যাক্ট যে এই বর্বরতার বিরুদ্ধে কিন্তু
ইহুদিরাও কিন্তু এটা প্রোটেস্ট করেছে, ইভেন আমেরিকা থেকে সেই অস্ট্রেলিয়া পর্যন্ত, কিন্তু নাথিং ইজ ওয়ার্কিং। সো ওই তলে তলে যে আতাক, যে কিল দেম অল, সেইটা হচ্ছে, এবং জঘন্যতম, নিকৃষ্টতম, ঘৃণিততম ঘটনা আনফোল্ডিং হচ্ছে, মানে ইতিহাস সৃষ্টি হচ্ছে। মানে আমাদের আওয়ার হার্টস ব্লিডস যে উই ক্যানট ডু এনিথিং, কিছুই করতে পারছি না। আপনি বলছেন আমাদের ফরেন পলিসি কি, তাদের কি ক্যাপাসিটি আছে? পারে দেন দরবার করতে পারে, যারা অনেক অংশে অনেক বিদেশি বিভিন্ন ফ্যাক্টরি নির্ভরশীল থাকে। কিন্তু মুসলমান যদি তো একটা কথা বলা তো, যে এই কথাটা একটু মানে আপনি অন্যভাবে নেন না, অনেক সময় বলে যে 22টা মুসলিম কান্ট্রি সবাই যদি প্রস্রাব করে তাহলে ইসরায়েল ভেসে যায়, কিন্তু পারে নাই সেটা করতে, কোনো কিছু করতে পারছে না, শুধু এই নিহত হওয়া ছাড়া, মাইর খাওয়া ছাড়া। এবং এইখানে তাদের ওয়াইসি এখন পর্যন্ত একটা মিটিং ডাকছে কিনা, একটা বোধহয় ডাকছিল প্রথম দিকে, এরপর আর কোনো অ্যাকশন দিচ্ছে না, বিকজ অনেকেই আমেরিকার কাছে বিক্রি হয়ে থাকে, মানে ভয়ে কথা বলে না, তার ভিসা বন্ধ হয়ে যায় কিনা, তার আমেরিকা এন্ট্রান্স বন্ধ হয়ে যায় কিনা, অথবা তার ছেলেমেয়েরা আমেরিকাতে লেখাপড়া করে, অথবা তাদের আত্মীয় স্বজন আমেরিকাতে আছে। কিন্তু আমেরিকান এই যে একটা ফরেন পলিসি টুয়ার্ডস ইসরায়েল, এইটা আমেরিকান সমস্ত ভালো কাজকে বিলীন করে দিয়েছে। সমস্ত যে সুশাসন ন্যায় বিচারের পক্ষে তারা দাঁড়ায়, অনেক ভালো উদাহরণ রয়েছে, যেমন বসনিয়া হার্জেগোভিনার মুসলমানদেরকে রক্ষা করছে, লিবিয়ার গাদ্দাফি যখন তার নিজস্ব মানুষের উপরে বুচরগিরি চালাচ্ছিল, যে ট্যাঙ্ক রোল করে দিয়েছে, এবং যদি সেই সময় ন্যাটো যদি ইন্টারসেপ্ট না করতো হয়তো সব মেরে ফেলতো। ভালো উদাহরণ আছে, কিন্তু এই একটা খারাপ উদাহরণ, এই একটা ফ্যাক্টর আমেরিকার সবচেয়ে বেশি সমালোচিত হচ্ছে। সেই জন্য আমরা মনে করি যে আমেরিকার মানুষ এবং আমেরিকাতে যারা মুসলমান আছে তাদের একটা সংগঠন করা উচিত, যে ওখান থেকে জিউসরা যেভাবে চাপ সৃষ্টি করে ওই রকম যদি চাপ সৃষ্টি করতে পারে ইন দেয়ার ইলেকট্রাল প্রসেস। আপনি কিন্তু খেয়াল করেছিলেন যে গত কয়েকদিন আগে কিন্তু আমেরিকায় বসবাসরত যারা খুব হাই ক্লাস, তাদের সন্তানরা কিন্তু রাস্তায় নেমেছিলেন। না, আমি তো ওইটাকে অ্যাপ্রিশিয়েট করি যে জিউসরা সেখানে, আমেরিকান জিউসের একটা গ্রুপ কিন্তু তারা এর বিপক্ষে দাঁড়িয়েছে। সো এটা হচ্ছে, বাট নাথিং ইজ স্টপিং দ্য কিলিং। কোনো কিছু এই বর্বরতম ঘটনা, এবং শিশুদেরকে কেন টার্গেট করছে, কত বড় বর্বর আপনি দেখেন, কারণ তারা প্রত্যেকটা শিশুকে ভাবে যে ভবিষ্যৎ যোদ্ধা, সেই জন্য শিশু, গর্ভবতী নারীদেরকে তারা পরিকল্পনা করে হত্যা করছে। আমরা আন্দোলন করব, আমরা শান্তিপূর্ণ করবে, যারা এই ঘটনায় আন্দোলন নামে লুটপাট করেছে তাদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে বিচারের সম্মুখীন করা উচিত বলে আমি মনে করি। আসলে আপনি কিছুক্ষণ আগে কিন্তু আমরা ওআইসির কথা বলছিলাম, যেখানে শান্তির জন্য ওআইসি গঠন করা হয়েছিল, মুসলিমদের সবথেকে বড় জোট, যেটা যারা এই ওআইসি গঠন করেছিল তাদের মধ্যে আছেন মুসলিমদের সবথেকে বড় যে শক্তিধর আমরা বলি, সেটা হচ্ছে সৌদি আরবের কথাই যদি বলি। আসলে এই প্রেক্ষাপটে আমরা দেখছি বিগত কয়েক বছর ধরে কিন্তু নৃশংস এই হত্যাযজ্ঞ চলছে, এবং আজ পর্যন্ত সৌদি আরব কিন্তু বা মুসলিম কোনো দেশ কিন্তু এই বিরুদ্ধে কোনো কথা বলেনি। আমরা লক্ষ্য করলে দেখব যে এই মুসলিম দেশগুলো কিন্তু খনিজ সম্পদে পরিপূর্ণ, এবং এই খনিজ সম্পদকে কিন্তু পুঁজি করে কিন্তু আমেরিকা বলেন, কানাডা বলেন, ইউরোপীয় ইউনিয়ন তারা কাজ করছে। তো এই এত সম্পদ থাকার পরেও এই জড়তাটা কোথায়? নেতৃত্বের দুর্বলতা। আপনি দেখেন, আনফর্চুনেটলি কোনো মুসলিম দেশে গণতন্ত্র নাই, আপনি দেখেন, এবং তাদের যে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করার প্রক্রিয়া, যেটা আমাদের ধর্ম, ইসলাম ধর্ম প্রিচ করে গেছে। ইসলাম ধর্ম গণতন্ত্রের চ্যাম্পিয়নশিপ করে, চ্যাম্পিয়ন। আমরা অনেক সময় ওয়েস্টের বায়াস হয়ে আমরা বলি যে গ্রিস সিটি স্টেটে যে গণতন্ত্র যেটা প্রবর্তিত হয়েছিল, কিন্তু অনেকে এই উদাহরণটা সামনে আনে না। মদিনা সনদ দেখিয়েছে কিভাবে সিটি স্টেটে আপনার সকল ধর্ম, বর্ণ, গোত্র এবং কালারের লোক শান্তিপূর্ণ থাকতে পারে, যে যার শান্তি পাবে। সেই একই স্টেটে হিন্দু, মুসলিম, ইহুদি সবাই বসবাস করেছে, নন মুসলিম। আমরা কিন্তু সেই উদাহরণটা সামনে আনি না। তো সেইখানে যেখানে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করার যে 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 প্রোটোকল, যে রীতিনীতি দেখাই দিয়েছে, সেইটা কোনো মুসলমান রাষ্ট্র ফলো করে নাই। যার জন্য এইটাই হলো আমেরিকার একটা বড় ধরনের চাল, যে সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি করার জন্য ট্রাম্প আগের টার্মে প্রথম সৌদি আরব আসছিল। আপনি দেখেন উদ্দেশ্য কি? অস্ত্র বিক্রি করা। উদ্দেশ্য কি? তুমি আমার সাথে অ্যালায়েন্সে থাকবা, আমি তোমাকে প্রোটেক্ট করবো, তোমার রাজতন্ত্র প্রোটেক্ট করবো। এই জন্য তাহলে মূল ক্রাইসিসটি কি? দ্য লিডারশিপ। এই লিডারশিপ এখনো ওই সেন্সে কোনো মুসলিম কান্ট্রিতে আসে নাই
যারা অনুধাবন করতে পারে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের পথ যদি না থাকে, তাহলে কি হয়? তাহলে সিরিয়া হয়। তাহলে কি হয়? বাংলাদেশে শেখ হাসিনা হয়। তাহলে কি হয়? ওই যে মিশরে সিসি সৃষ্টি হয়। তাহলে কি হয়? ওই হোসনি মোবারক সৃষ্টি হয়। এই জন্য মুসলমানদের নেতৃত্বের প্রবলেম রয়েছে, স্বার্থপরতা, ক্ষমতা আঁকড়ে থাকা এবং নিজের বংশ লিপ্ত হওয়া। আপনার কাছে যাবো, মুসলমানদের এই নেতৃত্ব হলো বিগেস্ট প্রবলেম বলে আমি মনে করি। ধন্যবাদ। আমি আপনার কাছে যাবো। আমি একটু ইকতেদার আহমেদ, আমি আপনার কাছে যেতে চাই। আপনি জানেন আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মাননীয় ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি কিন্তু শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন। আসলে শান্তির জন্য উনি কি পদক্ষেপ নিতে পারেন বলে আপনি মনে করছেন? না, শান্তির জন্য উনি ধরেন নোবেল পুরস্কার পাওয়ার পূর্ব থেকেই তিনি কিন্তু শান্তির জন্যই তিনি কাজ করেছেন বা কাজ করে যাচ্ছেন বা ভবিষ্যতেও কাজ করবেন। তো ওনারা শান্তি নোবেল পুরস্কার আর এই যে এই ফিলিস্তিনে যে এই এদের যে গাজায় যে আক্রমণ হচ্ছে সেটা তো এক হতে পারে না। ওনার শান্তি হলো যে এই দারিদ্র্য 3-0 পলিসি যেটা আর কি, যে দারিদ্র্য বিমোচন, তারপরে হলো এই এটাকে কি বলে যে ক্ষুদ্র ঋণ, এগুলো হলো এটার মাধ্যমে, অর্থাৎ মানে যারা হলো যে নিঃস্ব অসহায়, যাদের ধরেন জীবনযাপনের ব্যয় নির্বাহের কোনো ধরনের, এখানে কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টা কিন্তু বিশ্ব একটা ব্যাপক একটা পরিচিতি রয়েছে ওনার, এবং সব শ্রেণীর নেতাদের সাথে কিন্তু তার একটা ভালো সখ্যতা রয়েছে। তো এটাকে কাজে লাগিয়ে কি আসলে শান্তি ফিরে নিয়ে আসা সম্ভব কিনা, উদ্যোগ নিতে পারে? এখন ওনার যেটা অবদান বা ওনার যেটা ভূমিকা, সেটার সাথে তো আর এই যে এই আপনার এই যে ইয়েতে ফিলিস্তিনি যে আজকে যে সংঘাত চলছে সেটা তো সম্পর্কিত না। ওনারটা হলো যে এই যে ক্ষুদ্র ঋণ দিয়ে অসহায় বা দরিদ্র বা নিঃস্ব যে জনগোষ্ঠী আছে এদেরকে একটা পর্যায়ে নিয়ে আসা, এবং একটা পর্যায়ে নিয়ে আসার জন্য আমাদের দেশে যেমন নিয়ে এসেছে, পৃথিবীর অন্যান্য দেশেও কিন্তু ওনার কাজ, ওনাদের এই ধরনের কার্যক্রম অব্যাহত আছে। তো এখন মানে সেটা হচ্ছে একটা দিক। আর ফিলিস্তিনের ব্যাপারটা তো হলো যে এখানে তো হলো যে যুক্তরাষ্ট্রের মানে একটা বড় ধরনের স্বার্থ জড়িত। যুক্তরাষ্ট্র চাচ্ছে যে এই ফিলিস্তিনি রাষ্ট্রটা এখানে থাকবে, এবং সেখানে হলো যে তারা যে যখন এই ফিলিস্তিন রাষ্ট্রটা সৃষ্টি করা হয়েছিল খুব স্বল্প সংখ্যক ভূমি নিয়ে সৃষ্টি করা হয়েছিল। পরবর্তীতে দেখা গেল যে 1965 সালে, তারপর 73 সালে যে যুদ্ধ হলো, এই যুদ্ধের মাধ্যমে দেখা গেল যে তারা যে গোলান হাইটস, তারপরে হলো এই যে এই আরও অনেক ভূমি সিরিয়া এবং এই যে লেবানন। ইকতেদার আহমেদ, তাহলে কি বিশ্ব মানচিত্র থেকে যারা ভূমির মালিক এমন একটা দেশ আসলে ধ্বংস হয়ে যাবে, মাটির সাথে মিশে যাবে? এখন যদি ধরেন আমরা যদি ওই ধরনের ব্যবস্থা গ্রহণ করতে না পারি, তাহলে তো মিশে যেতে পারে। এটা তো নির্ভর করতেছে হলো যে এখন যে তারা যে তাদের উপর যে অত্যাচার চলতেছে, তাদের উপর যে নিষ্পেষণ চলতেছে, এটাকে যদি বন্ধ করা না যায়, এবং যুক্তরাষ্ট্রে আপনি দেখেছেন এবং আপনি নিজেও বলেছেন যে হোয়াইট কালার যারা, ওরাও আন্দোলনে নেমে এসেছে, এবং যুক্তরাষ্ট্রের এমন কোনো বিশ্ববিদ্যালয় নাই যে বিশ্ববিদ্যালয়ে কিন্তু ইসরায়েল বিরোধী বিক্ষোভ হয় না। আপনি কিন্তু এটাও লক্ষ্য করেছেন যে যারা এ যাবৎকালে যারা বেঁচে আছেন, যারা শান্তির জন্য যুদ্ধ করেছেন, শান্তিতে নোবেল পেয়েছেন, সব থেকে বড় প্রাইজ, সব থেকে বড় পুরস্কার, তারা কিন্তু একটা এখন পর্যন্ত কোনো স্টেটমেন্ট দেয়নি। তারা কিন্তু খুব ছোট বিষয় নিয়ে কিন্তু স্টেটমেন্ট, যেমন এই যে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে এই যে বারাক ওবামা, উনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে। তারপরে এই যে আং সান সুচি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে। ভারতের বেশ কয়েকজন শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে। তো এদের তো কোনো ধরনের কোনো ভূমিকা নেই। তো এদের কোনো ধরনের কোনো ভূমিকা নেই। আমি ওই জন্যই বললাম যে মানে ওনাদের শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া আর এই যে গাজায় যে অত্যাচার নিষ্পেষণ চলছে, সেটা হলো ভিন্ন জিনিস। গাজায় যে অত্যাচার বা যে নিষ্পেষণ চলছে, এটার সাথে ধরেন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, তারপরে ধরেন হলো যে মধ্যপ্রাচ্যের যে অন্যান্য দেশ, তাদের স্বার্থ
সংশ্লিষ্ট বা তাদের স্বার্থ জড়িত। এবং সৌদি আরবিয়াকে আল্লাহ পাক ওকে, যে আমি সম্পদ দিয়েছে। একটু বিষয় একটু সরোয়ার হোসেন আপনার কাছে যেতে চাই, যে একই প্রশ্ন, যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা কিন্তু শান্তিতে নোবেল পেয়েছেন, তো তার এই যে পরিচিতিটা, এটা কাজে লাগিয়ে আসলে কি শান্তির বার্তা দেওয়া যায় কিনা বা সমঝোতা করা যায় কিনা? অবশ্যই তিনি দিতে পারেন, এবং হি শুড কল এ প্রেস কনফারেন্স। বাংলাদেশে সমস্ত মিডিয়া রয়েছে, ফরেন মিডিয়াস, সেইখানে ইংলিশে হি শুড মেক অ্যান আপিল আমেরিকান জনগণের কাছে এবং বিশ্ব লিডারশিপের কাছে, যে কোনোভাবে আপনি এখানে একটা শান্তি ফেরত আনেন। টু স্টেট থিওরি, দিস বাস্টার্ড নেতানিয়াহু পুরা গাজাকে একদম নিঃশেষ করে দেবে। এরপরও আমি কিন্তু আমেরিকান জনগণকে আমি অ্যাপ্রিসিয়েট করব। আমেরিকান গণতন্ত্র টিকে থাকবে যতদিন পর্যন্ত আমেরিকান মানুষের এই কনসাস থাকবে, যতদিন এই সচেতনতা থাকবে। কি সেটা, যে ট্রাম্প সেকেন্ড টার্মে ক্ষমতা গ্রহণ করার 3 মাসের মাথায় বড় ধরনের বিক্ষোভ হয়েছে, এবং সেখানে যে প্লে কার্ড তারা এনেছে, সেখানে ট্রাম্পকে বলছে বদ্ধ উম্মাত, অমানুষ, পশু, বাস্টার্ড, এবং সেইখানে প্লে কার্ড আসছে ইসরায়েলের এই বর্বরতম হত্যাকাণ্ডের সহায়তা বন্ধ করার জন্য, সাপোর্ট বন্ধ করার জন্য। তো তারা জেগে আছে, মুসলমানরা জেগে নাই, আমরা জেগে উঠতে পারিনি। আমরা হলাম স্লিপিং মুসলিমস, নিজের স্বার্থ আর ভোগবাদীরা ব্যস্ত। সেই পরিপ্রেক্ষিতে প্রফেসর ইউনুস, আমি মনে করি তার একটা প্রেস কনফারেন্স ডেকে, যেহেতু তিনি একজন ওয়ার্ল্ড ব্র্যান্ড, একটা এপিল জানানো উচিত যে ওই মানে ন্যূনতম হইল টু স্টেট থিওরি, যেটা প্যালেস্টাইনে মানে না। এখানে প্যালেস্টাইনের যে অ্যাম্বাসেডার আছে তার সাথে আমার একাধিকবার দেখা হয়েছে, আমরা তার অফিসে যেয়ে তার সাথে একাত্মতা ঘোষণা করেছি, কিন্তু তারা আবার টু স্টেট মানে না, লজিক্যাল, যে তুমি আমার জমি দখল করে এনেছো, তোমাকে কেন দেব। ইসরায়েলের আলটিমেট সমাধান হলো টু এভিক দ্য জিউসদেরকে ওখান থেকে বহিষ্কার করতে হবে, এইটা হলো সমাধান। তো ওইখানে যেতে হলেও শুরুতে যদি একটা টু স্টেট থিওরি হয়, যেটা আমেরিকা অ্যাপ্রোচ করেছে, তাহলে অন্তত শান্তিটা বজায় থাকবে। এবং ওই 7ই জুলাই যে ঘটনা ঘটছে, এই ঘটনা নেতানিয়াহুই ঘটাইয়ে থাকতে পারে আজকে এরকম এনিহিলেট করার জন্য। এ নেশন ইজ বিং এনিহিলেটেড, নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে, আর বাকি সবাই ঘুমাচ্ছে। সেইখানে সে একটা রোল প্লে করতো। আজকে ইমরান খান জেলে আছে, ইমরান খান বাইরে থাকলে সেও একটা রোল প্লে করতে পারতো, এরদোয়ান একটা রোল প্লে করতে পারে। এরা যদি সবাই এরদোগান এর আগেও কিন্তু রোল প্লে করেছে। আসলে হঠাৎ করে এই যে এই নৃশংসতার মধ্যে কিন্তু এরদোগানকেও অনেকটাই কিন্তু সে আবার নিজের দেশে একটা আন্দোলনের মুখে পড়েছে। যে এই বিষয়ে জনাব সরোয়ার হোসেন, এই বিষয়ে আমরা কথা বলবো। শুধু দর্শক মণ্ডলী, সময় হয়েছে ছোট্ট একটি বিরতি নেবার, ফিরে আসছি কিছুক্ষণ পর। দর্শক, ফিরে এলাম বিরতি থেকে। আমরা আলোচনা করছিলাম জনাব সরোয়ার হোসেন, আপনার সাথে আলোচনা করছিলাম যে আসলে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা কিন্তু শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন, এবং আমরা বিরতিতে যাওয়ার আগেও কিন্তু বলছিলাম যে আসলে তিনি শান্তি প্রতিষ্ঠার জন্য আসলে কোনো পদক্ষেপ নিতে পারেন কিনা। নিশ্চয়ই পারেন। আমি মনে করি যে উনি ওয়াইসির একটা মিটিং আহ্বানের জন্য অনুরোধ জানাতে পারে। আমরা ওয়াইসির মেম্বার, উনি নিজেও মুসলিম রাষ্ট্রগুলোর যে হেড, মনে করেন ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, টার্কি, উনি একটা মিটিং ডাকতে পারে, নিজেও ডাকতে পারে। থার্ড, উনি প্রেস কনফারেন্স ডাকতে পারে। ফোর্থ, উনি নিজে বিশ্বের অনেক নেতার সাথে ডাইরেক্ট কথা বলতে পারে। উনি আমেরিকান যে লিভিং প্রেসিডেন্টস যারা রয়েছে, যারা সত্যিকারে মিডল ইস্টে শান্তির জন্য চেষ্টা করেছে, তাদের সাথে কথা বলতে পারে। উনি বিল ক্লিন্টনের সাথে কথা বলতে পারে, উনি বারাক ওবামার সাথে কথা বলতে পারে। উনি তো লুক লাইক যে ইউএনের সেক্রেটারি জেনারেল ইজ লাইক হিজ গুড ফ্রেন্ড, যে কয়দিন আগে বাংলাদেশ ঘুরে গেল, তাকে একটা স্পেশাল সিকিউরিটি কাউন্সিলের একটা মিটিং ডাকার জন্য বলতে পারে, এবং এইটা ওনার স্ট্রেয়ার আরও বাড়িয়ে দেবে। আমি মনে করি যে ওনার যে ফরেন পলিসি যারা দেখে, অথবা যদি কেউ আমার কথা শুনে থাকে, তাকে এই পরামর্শ দেবে। উনি এখন পর্যন্ত বাংলাদেশে যা করছে আমরা অ্যাপ্রিসিয়েট করব, একটা বাদে দ্য ফরমেশন অফ দ্য অ্যাডভাইজার কমিটিস, এইখানে অর্ধেক অথর্ব, এবং ফরেন অ্যাডভাইজার যাকে দিয়েছে সে অত্যন্ত উইক মেন্টালিটি, ধরি মাছ নাসুই পানি, উনি কোনো শক্ত স্ট্যান্ড নিতে পারছে না।
এবং ইমিডিয়েটলি উনি সচিব ছিলেন, ওনার ওই 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 ওয়েট অথবা ওই 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 যে স্ট্যান্ড সেটা আমরা দেখি নাই। উনি ভারতের বিরুদ্ধে কোনো স্টেটমেন্ট দিতে পারছে না, যেখানে ক্লিয়ারলি বাংলাদেশের জাতীয় ইন্টারেস্ট এবং জনগণের ইন্টারেস্ট অনেকভাবে খর্বিত হয়েছে। সো ওনার ইমিডিয়েটলি উচিত এই 6-7 জন অ্যাডভাইজারকে চেঞ্জ করে কমিটি অফ অ্যাডভাইজারের দক্ষ, যোগ্য, সৎ এবং দেশপ্রেমিক লোককে ইনক্লুড করা। এই ধারণা থেকে তার সরে আসা উচিত যে আমি যদি আমার অ্যাডভাইজারকে পরিবর্তন করি তাহলে আমার একটা বদনাম হবে। এইটা একটা অর্থোডক্স এবং এইজোল্ড একটা থিঙ্কিং। যেখানে পরিবর্তন করা দরকার সেইখানেই পরিবর্তন করতে হবে, বিকজ ইউ আর ডুইং সাম গুড জব। আজকে যেমন আমরা দেখলাম যে রেলওয়ে প্রজেক্ট, সেইখানে কয়েকশো কোটি টাকার বাজেট এস্টিমেশন কমিয়ে ফেলছে। এইগুলো হয়তো অনেকে ধরতে পারে না যে লুটপাটের জন্য যে এস্টিমেশন হয়েছিল বিভিন্ন প্রজেক্টে, সেইখান থেকে তারা রিভিজিট করে সেইটার বাজেট কমিয়ে আনছে। এইগুলো প্রচার করতে হবে, তখন জনগণ আরও বেশি বেশি বলবে যে আপনি যতদিন সুস্থ থাকেন ততদিন আপনি সরকার চালান। বলা প্রয়োজন, যারা এই থিওরি সামনে এনেছে যে তার ম্যান্ডেট নাই, তারা ভুল বলছে। তারা কোটারির স্বার্থ উদ্ধার করার জন্য এই কথা বলছে। বিপ্লবের পরে যে সরকার গঠিত হয় তার ম্যান্ডেটের কোনো ঘাটতি থাকে না, ইভেন ইলেকটেড গভর্নমেন্টের চেয়ে তার ম্যান্ডেট স্ট্রঙ্গার থাকে। অতএব ওনার সেই মেকানিজম আছে, বিপ্লবীরা তাকে সরকারে বসিয়েছে, তার এখন ডেলিভার করার টাইম। এখন বাই নাও গত 8 মাসে আমি মনে করি উনি অনেক অভিজ্ঞতা অর্জন করছে। শুরুর দিকে যে ভুল ত্রুটি ছিল সেইগুলোকে সারিয়ে এখন সত্যিকারে একজন স্টেটসম্যানের পরিচয় দিতে পারে, এবং সেইটি তার সামনে সুযোগ। এবং অথর্ব এবং চরিত্রহীন যে অ্যাডভাইজার আছে তাদেরকে বের করে দিয়ে যে থ্যাংক ইউ ভেরি মাচ, ইউ হ্যাভ ডান এনাফ। ওনার এখন ট্যালেন্ট হান্টে যাওয়া উচিত, যে ওই যাকে চিনি তাকে নিয়ে আসছি শুরুতে, সেইটা বাদ দিয়া এনজিও এবং গ্রামীণ একটা যে সমালোচনা আছে সেইখান থেকে বের হয়ে আসার জন্য সমস্ত সেক্টর থেকে যারা সত্যিকারে ডেলিভার করতে পারে, যারা 5ই আগস্ট 2009 থেকে 5ই আগস্ট পর্যন্ত শক্তির সাথে, সাহসিকতার সাথে বাংলাদেশে থেকে জনগণকে লড়ছে, এর বিরুদ্ধে তাদের খুঁজে বের করতে হবে। আচ্ছা, আমি জাতিসংঘের প্রশ্নে আমি কিছুক্ষণ আগে কথা বলছিলাম, আপনি কথা বলছিলেন জাতিসংঘের প্রসঙ্গে। আমরা লক্ষ্য করেছি বাংলাদেশে এই গণ অভ্যুত্থানে 1500 থেকে 1600 মানুষের প্রাণহানির ঘটনা ঘটেছে, এবং এটা নিয়ে কিন্তু জাতিসংঘ তাদের একটি টিম পাঠিয়েছে এবং বিস্তর কিন্তু তারা একটি প্রতিবেদন তৈরি করেছে, এবং তারা কিন্তু গবেষণার প্রতিবেদন আকারেও কিন্তু তারা প্রকাশ করেছে তাদের সাইটে, এবং তারা জানিয়েছে। তো এই মাত্র আমি একটি মৃত্যু কাম্য না আমাদের কাছে। যদি 1600 মৃত্যুর কারণে যদি তারা জাতিসংঘ এখানে এসে ফ্যাক্ট চেক করে তারা যদি একটা প্রতিবেদন প্রকাশ করতে পারে, তাহলে গাজায় যে এই মানে ম্যাসিভ একটা পরিস্থিতি ঘটছে এবং প্রতিদিন ঘটছে, তো এই পরিস্থিতিতে আমি একটু আপনার কাছে আসবো। আমি একটু ইফতেখার আহমেদ আপনার কাছে জানতে চাচ্ছি, আসলে এই যে এই পরিস্থিতিতে আসলে এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? না, এটা তো ধরেন বাংলাদেশে ধরেন একটা যে গণ আন্দোলন হয়েছে, এই গণ আন্দোলন দমনের জন্য সরকার যত ধরনের অস্ত্র ব্যবহার করা দরকার সব ধরনের অস্ত্রই ব্যবহার করেছে, এবং বিপুল প্রাণহানি ঘটেছে। তারপরে ধরেন অনেকটা বাধ্য হয়েই দেখা গেল যে উনি চলে গিয়েছেন। তো সেখানে আপনার যে এই গাজাতে যেটা হচ্ছে, তো এই ব্যাপারে তো জাতিসংঘের এই ধরনের কোনো পদক্ষেপ নাই। জাতিসংঘের একটা পদক্ষেপই সেখানে আছে কি, জাতিসংঘ সেখানে ত্রাণ দিচ্ছে। যে হত্যাকাণ্ড করতেছে হলো এই ইসরায়েলি বাহিনী, আর জাতিসংঘ সেখানে হলো যে ত্রাণ দিচ্ছে। এছাড়া জাতিসংঘের কিন্তু অন্য কোনো কাজ নাই। তো ধরেন বাংলাদেশে জাতিসংঘের কাজ কি শুধু ত্রাণ দেওয়ার মধ্যে সীমাবদ্ধ কিনা? না 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 না, জাতিসংঘের কাজ কেন শুধু ত্রাণ দেওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকবে? জাতিসংঘের তো বিভিন্ন অর্গানাইজেশনে রয়েছে। জাতিসংঘের অধীনে তো এমন কোনো বিষয় নাই যেটা জাতিসংঘ দেখাশোনা করে না। তো জাতিসংঘ যদি চাইতো তাহলে তো জাতিসংঘ অনেক আগেই কিন্তু এখানে একটা ফ্যাক্ট ফাইন্ডিং মিশন পাঠিয়ে তারপরে ধরেন তদন্ত করে তারপরে হয়তো একটা প্রতিবেদন দিতে পারত, এবং এই প্রতিবেদন দিলে সেটা জাতিসংঘেও আলোচনা হতো এবং পৃথিবীর অন্যান্য দেশেও কিন্তু এটার একটা ইমপ্যাক্ট হতো। কিন্তু প্রতিবেদন তৈরি করার জন্য কিন্তু আসলে তাদের টিম পাঠাতে হবে না, কারণ এটা কিন্তু দিবালোকের মতো পরিষ্কার যে দীর্ঘদিন ধরে কিন্তু গাজায় ইসরায়েলি বাহিনী কিন্তু চালাচ্ছে না। যেহেতু ধরেন এই ধরনের অত্যাচার বা নিষ্পেষণ যে হয়েছে, একটা তো প্রতিবেদন তো লাগবে, তো একটা তো টিম যাবে, একটা টিম গিয়ে তারপরে সরেজমিনে তদন্ত করে দেখে তারপরে তারা একটা রিপোর্ট দিবে।
এই রিপোর্ট দিলে এই রিপোর্টটা জাতিসংঘেও আলোচিত হবে এবং এই রিপোর্ট নিয়ে পৃথিবীর অন্যান্য দেশেও আলোচনা হবে এবং তার একটা বিশ্ব জনমত সৃষ্টি হবে। এটা যদি করা হতো বা করার সুযোগ ছিল, এটা তো করে নাই। এটা না করে তারা কি করেছে, তারা হচ্ছে হলো শুধুমাত্র হচ্ছে হলো যে এই ত্রাণ দেওয়ার কাজেই হচ্ছে হলো তারা নিয়োজিত। তারা বিভিন্ন ইয়েতে এই যে স্থাপনায় দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় তাদের যে হাসপাতাল বলেন বা এমনি যে এখন তাদের একটা হাসপাতালের মধ্যে সীমাবদ্ধ নাই, পুরো মানে টোটাল গাজাটাকেই মানে ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে। তো এখন ধরেন এই যে যেভাবে ধ্বংস করে ফেলা হয়েছে, এর থেকে এটাকে রিবিল্ড করা, এটা তো হচ্ছে হলো যে অনেক সময় সাপেক্ষ ব্যাপার। একটা রিবিল্ড করা তো সোজা কথা না তো। এবং রিবিল্ড করতে গেলে সেখানেও দেখা যাবে যে সেখানে জাতিসংঘ সহ পৃথিবীর অন্যান্য দেশের তো সাহায্য বা সহযোগিতা লাগবে। তো সেটা তো নাই, বরং দেখা যাচ্ছে যে এই যে ধ্বংসযোগ্য যেটা গতকালও সেখানে দেখা গিয়েছে যে বোমা হামলা হয়েছে। প্রতিনিয়ত কিন্তু বোমা হামলা হচ্ছে। এভাবে যদি বোমা হামলা যদি অব্যাহত থাকে, একদিন তো দেখা যাবে যে গাজা বলে আর কিছু থাকবে না, গাজা তো নিশ্চিহ্ন হয়ে যাবে। তো এর আগেই মানে মুসলিম বিশ্বের বা মুসলিম যে বিভিন্ন রাষ্ট্রগুলো আছে, এদের একটা ব্যবস্থা নেওয়া উচিত। যেমন এই যে ইরানের যে এই খামেনি, তারপরে ধরেন এই যে এই ইয়েমেনের যে হুতি, ওদের মতো যদি ধরেন অন্যান্য যে জর্ডান বলেন বা ইসরায়েল বলেন বা সৌদি আরবিয়া বলেন, এরা যদি ধরেন তাদের যে রাজনৈতিক যে স্বার্থ, এই স্বার্থ বিসর্জন দিয়ে তারা যদি জনকল্যাণে এবং মানব সেবায় এবং মানবতার দিকে তাকিয়ে যদি তারা যদি এই ইসরায়েলি যে অত্যাচার বা নিষ্পেষণ যে হচ্ছে, এর ব্যাপারে যদি তারা যদি পদক্ষেপ নেয়, আমার মনে হয় এখন যে তাদের উপর যে এই মানে অত্যাচার বা নিষ্পেষণ চলছে, এটা হয়তো স্থিমিত হবে বা এটা হয়তো বন্ধ হবে। জি, ধন্যবাদ। জনাব সরোয়ার হোসেন, আপনি আসলে এই বিষয়টা কিভাবে দেখছেন, জাতিসংঘের এই যে দ্বিমুখী আচরণ? দেখুন, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পরে যে লিগ অফ সৃষ্টি হয়েছিল, সেইটা কিন্তু একটা অকার্যকর আন্তর্জাতিক সংস্থা হিসেবে ওয়াইপটেড হয়ে গেছে, বিলীন হয়ে গেছে। তো আজকে এই যে জাতিসংঘ এফেক্টিভলি কাজ করতে পারছে না, বিশেষ করে যখন এই প্যালেস্টাইন এবং ইসরায়েল ইস্যু আসে, এখানে শুধু আমেরিকান চাপে, এতে তাদের কার্যকারিতা নষ্ট হয়ে যাচ্ছে। এবং এই কোশ্চেন আসতে পারে যে এটা ওই লিগ অফ নেশনসের মতো এটা বিলীন করে দেওয়া হোক, কারণ ইট হ্যাজ বিকাম সামটাইমস। এর মধ্যে কিন্তু বিভিন্ন জায়গা থেকে জাতিসংঘের এই কার্যকারিতা মানে কার্যক্রম নিয়ে কিন্তু প্রশ্নবিদ্ধ হচ্ছে। ডেফিনেটলি যে ওই বাজেট, বড় বাজেট দেয় এবং বাজেট দিয়ে আমেরিকান যে স্টেট ডিপার্টমেন্ট রয়েছে, এইটা একটা সেকেন্ডারি স্টেট ডিপার্টমেন্ট হিসেবে কাজ করে টু আপহোল্ড অ্যান্ড প্যাট্রোনাইজ দ্য আমেরিকান ফরেন পলিসি। এই জায়গা থেকে সরতে পারছে না এই কারণে, বিকজ এটা অ্যাবসলিউটলি আমেরিকান ডমিনেটেড একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন হয়ে গেছে। এটা একটা সমালোচনা। তো যার জন্য এখান থেকে বের হয়ে আসতে হলে আমেরিকান উপরেও বড় ধরনের চাপ সৃষ্টি করা উচিত, স্পেশালি ইন্টারনালি, যে আমেরিকান ইন্টারনাল ভোটের ডাইনামিক্সে যদি চাপ সৃষ্টি করতে পারে, এইটা একটা রেগুলেশনের একটা উপায়, সেইখানে বাকি সবাই যদি এক হতে পারে। আর আরেকটা হলো যে আন্তর্জাতিকভাবে যদি চাপ সৃষ্টি করতে পারে, এটা করে বা হয়তো জনস্বার্থে, বিশ্বের স্বার্থে, শান্তির স্বার্থে ইউএন হয়তো তখন রোল পালন করতে পারবে। এরপরও ইউএন যা করে সেটা একটা সংস্থা থাকা দরকার। এখানে রাশিয়া, চায়না, দে হ্যাভ নট ডান এনিথিং, কিছুই না, এইরকম যে মারা যাচ্ছে। তো এইখানে ওই যে মুসলমান নিধন হলে সবাই চুপ থাকে, এবং এই টাইমটা সম্ভবত মুসলমানদের জন্য সবচেয়ে খারাপ টাইম অতিবাহিত হচ্ছে, যে এত বড় জনগোষ্ঠী কিন্তু তারা এই বর্বরতারই বিপক্ষে দাঁড়া দিয়েই পারছে না, যে কারো কোনো বিবেক নাড়া দিচ্ছে না। আমরা দেখলাম যখন সিরিয়ার আসাদ গভর্নমেন্ট যখন তার ভিন্ন মত অবলম্বনদের উপরে স্টিম রোলিং চালাচ্ছিল, তখন একটা ছোট বাচ্চা মারা গেছিল সমুদ্রে ডুবে, ওখানে লোহিত সাগরে, যেটা বিশ্বজুড়ে ভাইরাল হয়ে গেছে, রিফিউজি একটা ছেলে। এবং সেইটা ইউরোপের বিবেকটাকে খুলে দিয়েছিল। সেখানে ইউরোপ সেই সময়
যেখানে পার্শ্ববর্তী মুসলমান রাষ্ট্র কোনো একজন সিরীয় নাগরিককে, ডিসপ্লেসড নাগরিককে আশ্রয় দেয় নাই, সেইখানে লক্ষাধিক সিরিয়াদেরকে ইউরোপিয়ানরা আশ্রয় দিয়েছে, এবং সেইটা লিড দিয়েছিল সেই সময় জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল। সেই অ্যাঞ্জেলা আসলেই অ্যাঞ্জেলের মতো একটা কাজ করেছে, এবং এই একজন নারী নেতৃত্ব আমি দেখেছি যে সত্যিকারে শান্তিতে বিশ্বাস করে। আসলে এই অ্যাঞ্জেল মার্কেলের মতো কি আসলে এই কথাগুলো বলার মতো কি আর কেউ নেই? আর কাউকে দেখছি না। আদারওয়াইজ আপনি যেখানে নারী নেতৃত্ব আসছে সেইখানে যুদ্ধ বেজেছে, বিগ্রহ হয়েছে এবং অশান্তি আসছে। যে অনেকে বলছেন কিন্তু যে এই মুসলমানরা যখন তাদের দেয়ালে পিঠ থেকে যাবে তখন কিন্তু তারা হয়তো ঘুরে দাঁড়াবে, এবং এই ঘুরে দাঁড়ানোর ফলে অনেকেই আশঙ্কা করছেন যে হয়তো তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ধাবিত হবে। এ বিষয়ে আমরা আলোচনা করব। দর্শক মণ্ডলী, সময় হয়েছে ছোট্ট একটি বিরতি নেওয়ার, ফিরে আসছি কিছুক্ষণ পর। দর্শক, ফিরে এলাম বিরতি থেকে। এখন চলে যাচ্ছি আমরা আমাদের মূল আলোচনায়। জনাব সরোয়ার হোসেন, আমি আলোচনার বিরতির আগে কিন্তু আমি আলোচনা করছিলাম যে কিছু কিছু মানুষ কিন্তু ধারণা করছে বা তারা আশঙ্কা করছে যে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ধাবিত হচ্ছে নাকি, একটা সময় হয়তো মুসলিমরা তাদের দেয়ালে পিঠ থেকে গেলে তারা কিন্তু প্রোটেক্ট করবে। এই বিষয়টা আপনি আসলে কিভাবে দেখছেন? আমি মনে করি এটার সম্ভাবনা রয়েছে। আমি আন্তর্জাতিক সম্পর্কের ছাত্র, ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছি। আমার ক্ষুদ্র এই ক্লাসের ধারণা এবং অ্যাপ্রিসিয়েশন যে ট্রাম্প যে বলল যে ইউক্রেন এবং রাশিয়া, ইউক্রেন ইজ ডেঞ্জারিং উইথ এ থার্ড ওয়ার্ল্ড ওয়ার। আসলে নট ইউক্রেন, এটা আমেরিকার যে অব্যাহত সাপোর্ট ইসরায়েলে, এবং সেইখানে ইরান যে নিউক্লিয়ার পাওয়ার অর্জন করেছে, পাকিস্তানি যে নিউক্লিয়ার পাওয়ার, ভবিষ্যতে যদি এরকম হয় যে এইখানেই একটা নিউক্লিয়ার যুদ্ধ লেগে গেল, তাহলে আমেরিকা তো সাপোর্ট করবে ইসরায়েলকে, যে একটা ডেভাস্টেটিং হয়তো প্ল্যানেট, এন্ড অফ দ্য প্ল্যানেট হতে পারে লাইকলি। তো এই সম্পূর্ণ উড়িয়ে দেওয়া যাবে না। সো সেই বার্ডেন আমেরিকার উপর আসবে, এবং সেইখানে আমেরিকান পিপল যদি জেগে ওঠে, এইটার সমাধান হলো আমেরিকাকে যদি এখান থেকে, এই পার্সুয়েশন থেকে সরানো যায়। এবং আমি আবারও বলবো, এখানে আমি আপনার সাথে কথা বলার গুগলে দেখলাম যে ইসরায়েলের জনসংখ্যা কত, 1,10,000,000 মতো। 1 কোটি। এই 1 কোটি লোক আপনাদের ওখানে নিয়ে যান, আপনাদের ওখানে 25 না 26 কোটি লোক আছে, সেটার সাথে এই জিউসদের সাথে ভালোবাসা করেন, লাভ অ্যাফেয়ার্স করেন, বিয়ে করেন, যা খুশি তাই করেন, পৃথিবীর একটা শান্তিটা। আমি আপনার কাছে জানতে চাচ্ছি, আসলে এই যে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ধাবিত হচ্ছে, খুব সংক্ষেপে এক কথায় শেষ করবেন, আপনি কিভাবে দেখছেন বিষয়টা, যে ধাবিত হতে পারে কিনা? তৃতীয় বিশ্বযুদ্ধ হতে পারে এই জন্য হতে পারে যে যখন দেখবেন যে আপনার যে এই এখন যে অশান্তি চলছে, এই অশান্তির যদি ধরেন কোনোভাবে যদি সমাধান যদি না হয়, তখন তো ধরেন এই যে এই মুসলিম বিশ্বের মধ্যে যে ইরান আছে, পাকিস্তান আছে, টার্কিরও ধারণা করা হচ্ছে যে ওদেরও হয়তো নিউক্লিয়ার পাওয়ার আছে বা নিউক্লিয়ার পাওয়ার তারা পেয়ে যাবে। তো কোনো এক সময় যদি ধরেন এই যে এই মুসলিম বিশ্ব একত্রিত হয়ে তারা যদি ধরেন একটা পদক্ষেপ যদি নেয়, আবার ওদিক থেকে ধরেন এই যে পাশ্চাত্যের যে দেশ আছে যারা, ওরা যদি একটা পদক্ষেপ নেয়, তখন তো তৃতীয় বিশ্বযুদ্ধের একটা ইয়ে। জি, ধন্যবাদ। আমরা আলোচনার একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। শুধু দর্শক মণ্ডলী, আমরা আলোচনা করলাম গাজায় ইসরায়েলি হামলার বিরুদ্ধে। একটি দেশ আসলে নিঃশেষের পথে, পৃথিবী মানুষের বসবাসের জন্য, কিন্তু আমরা নিজেদের স্বার্থের জন্য সেই পৃথিবীকেই করে ফেলছি অনেকটাই কমপ্লিকেটেড। মানুষের জন্য মানুষ হত্যা করছি। তবে আমাদের প্রত্যাশা থাকবে এই পৃথিবীটা হোক মানুষের বসবাসের উপযোগী, হানাহানি বন্ধ হোক যুদ্ধ বিগ্রহ। সেই প্রত্যাশা নিয়ে আজকের বাংলা টক এখানে শেষ করছি। আগামী পর্বে অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো অতিথির সামনে নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং বাংলা টিভির সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।